এর আগে 2022 সাল অবধি আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক ছাত্রছাত্রী এসএসসির পরীক্ষাগুলোর জন্য ফর্ম ফিল আপই করতো না। কেন জানো? পরীক্ষাগুলো হিন্দি অথবা ইংলিশেই দেওয়া যেত, বাংলাতে দেওয়া যেত না। কিন্তু এই 2023 সাল থেকেই প্রথম দারুণ সুযোগ করে দিয়েছে এসএসসি তোমাদের জন্য। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারছো, নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। এটা আগে কোনো সময় হয়নি, এটা খুব বড় একটা সুযোগ। এসএসসি এমটিএস এর জন্য 2023 সালে দুবার তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, দুবার পরীক্ষায় বসতে পারছো। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আবার পরীক্ষা শুরু হচ্ছে, অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চলো কথা না বাড়িয়ে ডিটেলস আমরা জেনে নেব। টোটাল ভ্যাকেন্সি কত? 1558। এর মধ্যে এমটিএস হচ্ছে তোমাদের 1198 আর হাবিলদার হচ্ছে 360। দুরকম পোস্টের মিক্স করে তোমাদের এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার দুটো পোস্টের জন্যই মিনিমাম কোয়ালিফিকেশন সিম্পল মাধ্যমিক পাস হলেই হবে। কোনো রকম পার্সেন্টেজের ব্যাপার নেই, 60%, 70%, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এমন কোনো ব্যাপার নেই। পাস হলে অ্যাপ্লাই করতে পারবে এবং নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। ঠিক আছে, ফর্ম ফিল আপের ডেট তোমাদের শুরু হয়ে গেছে জুন মাসের 30 তারিখ থেকে, চলবে জুলাই মাসের 21 তারিখ অবধি। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। প্রচুর ছেলে মেয়ে অ্যাপ্লাই করছে, সুতরাং আগের দিকে মানে প্রথম করে নাও। বেশি লেট করলে কিন্তু পরবর্তীকালে সার্ভার প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম দেখা যেতে পারে। ঠিক আছে, নেক্সট এক্সাম পরীক্ষা কবে থেকে হবে? এসএসসি আগেই জানিয়ে দিয়েছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 29 তারিখ অবধি তোমাদের কিন্তু পরীক্ষা চলবে। ঠিক আছে দাদা, ফর্ম ফিল আপের সময় কত টাকা ফিস দিতে হবে? তুমি যদি জেনারেল, ওবিসি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে ফর্ম ফিল আপের সময় 100 টাকা জমা দিতে হবে। কিন্তু তুমি যদি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা যে কোনো ধরনের মেয়ে অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, সে তুমি জেনারেল হও কি এসসি হও কি এসটি হও, মেয়ে হয়ে থাকলেই বা তুমি এসসি বা এসটি হয়ে থাকলে কোনো রকম টাকা পয়সা তোমাদের লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তুমি কিন্তু আবেদনের যোগ্য। কোয়ালিফিকেশন আগেই বলে দিচ্ছি, সিম্পল মাধ্যমিক পাস, ছেলে মেয়ে উভয় আবেদনের যোগ্য। ঠিক আছে দাদা, বয়স কত লাগবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি যদি জেনারেল হয়ে থাকো মিনিমাম তোমার হওয়া চাই 18 বছর, ম্যাক্সিমাম 25 অথবা 27। দাদা 25 অথবা 27 কেন? দুরকম পোস্ট থাকবে। যখন ফর্ম ফিল আপ করবে সাইবার ক্যাফে গিয়ে বা বাড়ি যদি নিজে করো বুঝতে পারবে, একটা থেকে 18 থেকে 25 আর একটা থেকে 18 থেকে 27। এটা কাদের জন্য? যারা তোমরা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য। দাদা আমি ওবিসি, আমি কি ছাড় পাবো? অ্যান্সার হচ্ছে হ্যাঁ পাবে। ওবিসি ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো তুমি এক্সট্রা 3 বছর করে ছাড় পাবে। দাদা আমি এসসি বা এসটি ক্যান্ডিডেট, কত ছাড় পাবো? তুমি এক্সট্রা 5 বছর করে ছাড় পাবে। তোমাদের সুবিধার জন্য পুরো ডেট আমি এখানে মেনশন করে দিয়েছি। অনেকে বুঝতে পারো না, দাদা আমার জন্ম তারিখেই আমি কি অ্যাপ্লাই করতে পারবো? কমেন্ট করো, এখানে মিলিয়ে নাও। তুমি যদি জেনারেল হয়ে থাকো, দেখো তোমার জন্ম তারিখ 2/8/1998 থেকে 1/8/2005 মধ্যে যে কোনো একটা ডেটে আছে কিনা, যদি থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। অথবা তোমার জন্ম, যদি জেনারেলদের জন্য বলছি, হ্যাঁ তোমার জন্ম ডেট 2/8/1996 থেকে 1/8/2005 মধ্যে যদি হয়ে থাকে এবং তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে তুমি নিশ্চিন্তে থাকো, তুমি অ্যাপ্লাই করতে পারবে। এর বাইরে হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এখানে আরেকটা কোশ্চেন তোমরা করবে, দাদা হাবিলদার এবং এমটিএস এর জন্য কি আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, আলাদা আলাদা ফিস দিতে হবে, নাকি একটা ফর্ম ফিল আপ করলেই হবে? অ্যান্সার হচ্ছে একটা ফর্ম ফিল আপ করলেই হবে। তাহলে আমি এমটিএস এর জন্য অ্যাপ্লাই করবো না হাবিলদারের জন্য অ্যাপ্লাই করবো? দেখো যখন তুমি ফর্ম ফিল আপ করবে তুমি ওখানে চয়েস করতে পারবে যে আমার ফার্স্ট চয়েস এমটিএস, সেকেন্ড চয়েস হাবিলদার, বা কারোর থাকতে পারে আমি হাবিলদারের চাকরিটা আগে পেতে চাই, তার জন্য তোমার ফার্স্ট চয়েস হবে হাবিলদার, সেকেন্ড চয়েস হবে এমটিএস। এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে, আলাদা কোনো ফিস লাগবে না, এক ঢিলে দুই পাখি তুমি মারতে পারবে। ঠিক আছে, আচ্ছা জব প্রোফাইল, দাদা এমটিএস এর ক্ষেত্রে জব প্রোফাইলটা কেমন হয়, কাজবাজ কি করতে হয়? একটা সহজ উদাহরণ দিচ্ছি, ব্যাংকে প্রত্যেকে যাও, দেখবে কিছু মানুষ এমন থাকে যারা বিভিন্ন রকম কাজ করে। এমটিএস এর ফুল ফর্ম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, বিভিন্ন রকম কাজ করে। কখনো ফর্ম ফিল আপ করে দিচ্ছে, কখনো গেটে যদি করোনার সময় একটু বন্দুক ঠেকাচ্ছিল, ছেড়ে দিয়ে টেম্পারেচার ঠিক আছে কিনা দেখি, ঠিক আছে এই ধরনের কাজকর্ম। কখনো জেরক্স করছে, কখনো ল্যামিনেশন করছে, কখনো ফর্ম ফিল আপ করছে, কখনো সিনিয়র ডাকছে, এই দিয়ে আসছে সেই দিয়ে আসছে। এই সমস্ত যে সমস্ত কাজগুলো থাকে সিনিয়রদের কথা মতন অফিসিয়াল যে সমস্ত কাজ থাকে সেগুলো হচ্ছে এমটিএসদের কাজ। এবার এক্ষেত্রে অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে, যাদের এমটিএস মানে কি আবার বাথরুম পরিষ্কার এসব করতে হবে নাকি? অ্যান্সার হচ্ছে না, অত নিম্নমানের কাজ তোমাকে করতে হবে না। মাল্টিটাস্কিং স্টাফ মানে তুমি স্টাফের মতনই কাজ করবে, অফিসের মধ্যে থেকে কাজ করবে, কিন্তু বিভিন্ন রকম কাজ করবে সিনিয়রদের কথা মতন, তোমাকে যেমন বলবে তেমন। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আচ্ছা এরপরে চলে আসি তোমাদের প্রত্যেকের মনে সব থেকে বড় কোশ্চেন, যে দাদা আমি এমটিএস পাই কি হাবিলদার পাই, পার মান্থ স্যালারি কেমন পাবো? দেখো অ্যান্সার হচ্ছে সব কিছু মিলিয়ে ইন হ্যান্ড স্যালারি তুমি ধরে নাও মোটামুটি 30,000 টাকার কাছাকাছি স্যালারি কিন্তু একদম শুরুতেই তুমি পাওয়া শুরু করবে। অ্যাপ্রক্স
অ্যাপ্রক্স কিছু কম বা বেশি হতে পারে। এরপরে যত তোমার অভিজ্ঞতা বাড়তে থাকবে, সময় বাড়তে থাকবে, দিনে দিনে তোমার কিন্তু স্যালারি বাড়বে, ঠিক আছে। এবার একটা বিষয় আমি তোমাদের প্রত্যেককে বলবো, অনেকে তোমরা শুধুমাত্র ফর্ম ফিল আপ করো তারপরে পড়াশুনো করো না, ভাবো একটু ট্রাই করে জীবনে কিছু করা যাবে না, একদম লিখে নাও। তোমাকে ভালো মতন প্রস্তুতি নিতেই হবে, কারণ কম্পিটিশন প্রচুর হয়। এই এসএসসি এমটিএস বা হাবিলদারের যে পোস্ট না, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি, ঠিক আছে। তুমি যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো, প্রত্যেকটা রাজ্য থেকে ছেলে মেয়েরা অ্যাপ্লাই করবে, সুতরাং বুঝে নাও কম্পিটিশনটা কোন জায়গায়। পড়াশোনা করতে হবে। তাই তোমাদের সুবিধার জন্য যেহেতু এসএসসি ডিক্লেয়ার করে দিয়েছে, এসএসসি জিডি বাংলায় হবে, সিএইচএসএল এবার থেকে বাংলায় হবে, এমটিএস বাংলায় হবে। সব থেকে মজার বিষয়, প্রতি বছর পরীক্ষা হয়। এক বছর পারবো না, দ্বিতীয় বছর ট্রাই করবো, দ্বিতীয় বছর পারবো না, তৃতীয় বছর ট্রাই করবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি হয়, ফর্ম ফিল আপই হয় না, হাঁ করে বসে থাকো। কিন্তু কেন্দ্রের চাকরিগুলোর ক্ষেত্রে কি হয়, মানে বিশেষ করে এসএসসির ক্ষেত্রে ওরা কিন্তু নিয়মিত পরীক্ষাগুলো নেয়। এছাড়া দেখো, সেই কবে জানিয়ে দিয়েছিল যে এসএসসি এমটিএস তোমাদের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে পরীক্ষা হবে। 14 তারিখে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল, সেটা হয়নি, সেটা আলাদা বিষয়। কিন্তু এসএসসি 99% ক্ষেত্রে একদম আগে থেকে জানিয়ে দেয় যে কবে থেকে পরীক্ষা হবে, কত তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে। তো তার ফলে কি হয়, অনেক আগের থেকে প্রস্তুতি শুরু করা যায়। আর তুমি যাতে অনেক আগের থেকে একদম সঠিক প্রস্তুতি নিতে পারো, রেগুলার ক্লাস করতে পারো, তাই তোমাদের সুবিধার জন্য এবং তোমাদের রিকোয়েস্টে আমরা লঞ্চ করেছি ইউর স্টাডি, একটা সেকেন্ড চ্যানেল, যার নাম হচ্ছে এসএসসি ইউর স্টাডি। কথার মধ্যেই তোমরা বুঝতে পারছো এসএসসি ইউর স্টাডি এর মানে কি, এখানে সমস্ত কিছু যা ক্লাস আসবে এসএসসিকে টার্গেট করে। এসএসসির যে এক্সামগুলো অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে যে বাংলায় হবে, সেই সমস্ত এক্সামকে টার্গেট করে রেগুলার ক্লাস আসবে, ঠিক আছে। কি কি এক্সাম, এসএসসি এমটিএস হাবিলদার এটা হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে সিএইচএসএল প্রতি বছর পরীক্ষা হয়, উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যায়। এমটিএস যেমন সিম্পল মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যায়, সিএইচএসএল প্রতি বছর হবে, বাংলায় হবে, উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এসএসসি জিডি কনস্টেবলের জন্য যে পরীক্ষা হয় সিম্পল মাধ্যমিক পাশে, এই সমস্ত পরীক্ষার জন্য রেগুলার তোমাদের জন্য ক্লাস আসবে। অবশ্যই দেখো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অথবা তোমাদের সুবিধার জন্য আমি কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, সেখান থেকে অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। 1-2 দিনের মধ্যে রেগুলার তোমাদের জন্য কিন্তু ক্লাস আসা শুরু করবে। তার সঙ্গে সঙ্গে তুমি যদি এখন ইউর স্টাডি অ্যাপ না ডাউনলোড করে থাকো, অবশ্যই অ্যাপ ডাউনলোড করো। অ্যাপের মধ্যে এসএসসি এমটিএস এর জন্য কিন্তু আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে। বাকি ডিটেলস অ্যাপ ভিজিট করে দেখে নিও, কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যোগাযোগ করে নিও। নেক্সট স্লাইডে আমরা চলে যাবো, কি আছে দেখি। দেখো, এরপরে আমরা ভালো মতন বুঝে নেবো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, ফর্ম ফিল আপ করলে তো শুধু হবে না, পরীক্ষায় বসতে হবে, পাস করতে হবে, তাহলে তো চাকরি। তো কোন কোন সাবজেক্ট আমাকে পড়তে হবে, তোমাকে পড়তে হবে ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে। তাহলে এই 4টা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্ট বেশি পড়বো, কোন সাবজেক্ট কম পড়বো, পুরো ভালো করে দেখো, তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষায় মোটামুটি 3টে ধাপ থাকে। কি কি ধাপ? প্রথমে হয় সিবিটি। সিবিটি কথার অর্থ কি, কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমার যে পরীক্ষা সেন্টার পড়বে সেই সেন্টারে বসে তোমাকে কম্পিউটার পরীক্ষা দিতে হবে। অনেক পরীক্ষা তোমরা দিয়েছো গোল্লা গোল্লা খাতা পেনে, ওটা না, তোমাকে কম্পিউটার গোল্লা গোল্লা করতে হবে, সেটা হচ্ছে সিবিটি এক্সাম। ওকে, আচ্ছা, এরপর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, তারপরে মেডিকেল হয়। কিন্তু যারা হাবিলদারের জন্য কোয়ালিফাই করে যাবে বা হাবিলদারের জন্য চাইছো যে চাকরিটা পেতে, তাদের জন্য আরেকটা মাঝখানে ধাপ এক্সট্রা থাকে। সেটা কি, তোমরা বুঝতেই পারছো, হাইট, ওয়েট, চেস্ট, দৌড়, এই বিষয়গুলো থাকে, একটু পরে বলছি, ঠিক আছে। মানে কি, তোমার এমটিএস এর জন্য তুমি যদি চাকরি পেতে চাও, তোমাকে সিম্পল 3টে ধাপ দিয়ে পার করতে হচ্ছে, এক্সাম, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল। তুমি যদি হাবিলদার হতে চাও, মাঝখানে আরেকটা এক্সট্রা ধাপ বেড়ে যাবে, সেটা কি, হাইট, ওয়েট, চেস্ট, দৌড়, ফৌড় এইসব থাকে, একটু পরে বলে দিচ্ছি। ওকে, আচ্ছা, পরীক্ষা দুটো পোস্টের জন্য একদম সেম, একটাই পরীক্ষা হবে। পরীক্ষাটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সেশন 1 আর একটা হচ্ছে সেশন 2। আর তুমি সিম্পল এইভাবে ভাবো, দুটো পার্ট, একটা পার্ট 1 একটা পার্ট 2, ঠিক আছে। এবার কি হয়, সিবিটি এক্সাম তো মাঝখানে একটা ব্রেক পড়ে, ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দিচ্ছি, সব ভালো করে বোঝো। দেখো, প্রথমে তোমাদের সেশন 1 এর পরীক্ষা হয়। সেশন 1 এ তোমাদের অঙ্ক আর রিজনিং থেকে কোশ্চেন আসবে, অন্য কোনো সাবজেক্ট থেকে আসবে না। তুমি পরীক্ষায় বসলে সেশন 1 এর জন্য তুমি রেডি, কম্পিউটার পরীক্ষা দেবে, ঠিক আছে। অঙ্ক আর রিজনিংয়ের কোশ্চেন দেবে, 20টা দেবে, একটা উত্তর সঠিক করতে পারলে 3 করে, তাহলে 3 কোডিং 60, অঙ্ক থেকে 3 কোডিং 60 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। আর রিজনিং থেকেও 3 কোডিং 60 নম্বরে তোমাদের কি হচ্ছে, কোশ্চেন আসছে, ঠিক আছে। আচ্ছা, এমসিকিউ টাইপের তোমাদের পরীক্ষা হবে। টাইম কত থাকে দাদা? টোটাল 45 মিনিট তোমার টাইম থাকবে। এই সেশনের সবথেকে মজার বিষয় যেটা, যে না পারলেও অ্যান্সার করে আসবে। কেন বলো তো? কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। ভুল করলেও মাইনাস হবে না নাম্বার। ম্যাথ আর রিজনিংয়ের ক্ষেত্রে ভুল করলেও কোনো রকম মাইনাস হবে না নাম্বার, নেগেটিভ মার্কিং যেহেতু নেই, আন্দাজে সমস্ত কিছু টিক মেরে আসবে, ঠিক আছে। দাদা, মোটামুটি পাস করার জন্য কেমন পার্সেন্টেজ তুলতে হয় বুঝে নাও।
তুমি যদি জেনারেল হয়ে থাকো তোমাকে মোটামুটি 30% স্কোর করতে হবে, ঠিক আছে। ওবিসি হয়ে থাকলে 25% স্কোর করতে হয়, এসসি এসটিদের জন্য মিনিমাম 20% স্কোর করতে হবে, তাহলে তুমি কি করবে এই ধাপটাকে কোয়ালিফাই করবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারলে। শেষের রাউন্ডে পরীক্ষা দিতে গেছো, পরীক্ষা দেওয়া হয়ে গেছে, যেগুলো পারবেন সেগুলো আন্দাজে টিক মেরে দিয়েছো, পরীক্ষা তোমার শেষ, ঘন্টা পড়ে গেছে, ঠিক আছে। এরপরে মাঝখানে কি হবে, মোটামুটি 40 থেকে 45 মিনিটের একটা ব্রেক হবে, ঠিক আছে। বাড়ি থেকে একটু ঘুরে আসতে দিলে ঘুরে টুরে আসবে, একটু বাথরুম করে নিলে, জল টল খেয়ে নিলে, খিদে পেলে একটু কিছু খেয়ে নিলে, তারপরে সেশন 2 শুরু হয়ে যাবে একই দিনে, ঠিক আছে। কোনো বাড়ি ফাড়ি আসার দরকার নেই, একই দিনে শুরু হয়ে যাবে সেশন 2। সেশন 2 এ কী থাকে, খুব গুরুত্বপূর্ণ, সেশন 2 এর উপর নির্ভর করবে তুমি চাকরি পাবে কিনা, ঠিক আছে। এটা একটু কম পরিমাণে নির্ভর করবে, এটা বেশি পরিমাণে নির্ভর করবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন দেবে এবং এখানে 3 25 75 নম্বর, তার মানে তোমার টোটাল পরীক্ষা নম্বর থাকছে, মানে একটা উত্তর সঠিক করতে পারলেই 3, ঠিক আছে। ম্যাথ রিজনিং হোক কি জিকে ইংলিশ হোক, ঠিক আছে। ঠিক একই রকমভাবে ইংলিশ অথবা হিন্দি থেকে 25টা কোশ্চেন 3 25 75 নম্বরে আমাদের পরীক্ষা হচ্ছে। এই ইংলিশ অথবা হিন্দি কেন তুমি চয়েস করতে পারবে ফর্ম ফিল আপের সময়, যে আমি ইংলিশের উপরে পরীক্ষাটা দিতে চাই নাকি হিন্দিতে পরীক্ষা দিতে চাই, ঠিক আছে। আর একটা বিষয় তোমাদেরকে একটু বলে দিই, ম্যাথ রিজনিং এবং জিকে তোমাদের বাংলায় কোশ্চেন হবে, কিন্তু ইংলিশের কোশ্চেন ইংলিশেই হবে। আর ইংলিশের জায়গায় তুমি যদি হিন্দি চয়েস করো তাহলে তোমার হিন্দি ভাষার উপর থেকে পরীক্ষা হবে, মানে হিন্দির কোশ্চেন হিন্দিতেই হবে, বোঝা গেল। মানে ইংলিশ যদি তুমি চয়েস করো, এখানে কী ধরনের কোশ্চেন আসবে, তোমার ইংলিশ গ্রামারের, টেন্স, ভয়েস, নারেশন, এরর ডিটেকশন, এই সমস্ত জিনিস থেকে ইংলিশে কোশ্চেন থাকবে, ইংলিশে অ্যান্সার করতে হবে, বোঝা গেল। আশা করি ক্লিয়ার। আচ্ছা, কত টাইম থাকে, এটা থাকে তোমাদের 45 মিনিট, একই রকমভাবে 45 মিনিট টাইম থাকবে। এইখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, এখানে আন্দাজে সব ঠিক করে দিও না, এখানে আন্দাজে ঠিক করলেও এখানে আন্দাজে ঠিক করতে যেও না, একদম গেল তার মানে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং 0, তোমরা হচ্ছে 1 করে, মানে একটা উত্তর সঠিক করতে বলে তো 3 পাবো, কিন্তু ভুল করলে 1 মাইনাস হয়ে যাবে, তার মানে কত গেল বলো তো, টোটাল 4। একটা উত্তর যদি সঠিক করতে 3 পেতে, এবার ধরো ওটা ভুল উত্তর করে দিয়েছো, মানে কি ওই কোশ্চেনে যে 3 নম্বর সেটা তো গেলই, তার সঙ্গে সঙ্গে ভুল করার জন্য তোমাকে মানে কি হলো, ফাইন করা হলো আরও 1 নম্বর, 3-এর রাখে 4 গেল, যা নাম্বার পেয়েছিল তার থেকে 4 গেল, বোঝা গেল। এইভাবে কিন্তু আমাদের কি হয়, নেগেটিভ মার্কিংটা হয়। আশা করি সেশন 1 এবং সেশন 2 বুঝতে পারলে। এই সেশন 2 এর পরীক্ষা তুমি কত ভালো দিচ্ছ এর উপর থেকেই ফাইনাল মেরিট তৈরি হবে, আর এর উপরে নির্ভর করবে 99% যে তুমি চাকরিটা পাবে কিনা, ঠিক আছে। তবে হ্যাঁ, এটাও তোমার কোয়ালিফাই করতে হবে, এটাকে একেবারে সহজভাবে নিও না, তাহলে দেখা গেল ওইদিকে তুমি ভালো স্কোর করে নিলে, এদিকে বেকার হয়ে গেল, হলো না, অন্য কেউ চাকরি পেয়ে যাবে, তুমি আঙুল চুষবে, কিছু করার থাকবে না। চলে আসি নেক্সট, পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তুমি যে হাবিলদার হওয়ার জন্য শারীরিকভাবে সক্ষম তার প্রমাণ দিতে হবে। ছেলেদের জন্য কি থাকে, 1600 মিটার 15 মিনিটে হেঁটে দেখাতে হয়, ঠিক আছে। খুব সহজ জিনিস, দৌড়াতেও এখানে হবে না, তারপর লেখা আছে ওয়াকিং, মানে কি খুব জোরে দৌড়ানোর প্রয়োজন নেই, হালকা হালকা দৌড় বা হেঁটেই তুমি আরামসে 1600 মিটার 15 মিনিটের অনেক আগেই পার করে ফেলতে পারবে। মেয়েদের জন্য আরও সহজ থাকে, 20 মিনিট টাইম দেয়, ঠিক আছে। 20 মিনিটে মাত্র 1 কিলোমিটার তোমাকে হেঁটে পার করতে হবে। যারা মোটামুটি হাঁটাহাঁটি করে 8 থেকে 10 মিনিটের মধ্যে আরামসে 1 কিলোমিটার পার করা যায়, সেখানে তোমাকে দিয়েছে 20 মিনিট, ম্যাক্সিমাম তোমার লাগতে পারে 15 মিনিট, খুব সহজে তুমি পার করে ফেলতে পারবে, এটা কোনো ব্যাপারই না, খুব ইজি ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এটা এই ধাপ যেই তুমি পাস করে যাবে, এখানে কোনো নাম্বার টাম্বারের ব্যাপার নেই, জাস্ট তোমাকে পাস করতে হবে। যেই পাস করলে এরপরে তোমার হাইট, ওয়েট, চেস্ট এই ব্যাপারগুলো চলে আসে। প্রথমে চলে আসি ছেলেদের ক্ষেত্রে কি থাকে, তুমি যদি জেনারেল বা এসসি বা ওবিসি হয়ে থাকো, তোমার মিনিমাম হাইট হতে হবে 157.5 সেন্টিমিটার। এছাড়া তুমি যদি এসটি, ধরো শিডিউল ট্রাইব বা গোর্খা, রাজবংশী এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে তোমার 152.5 সেন্টিমিটার। এর সঙ্গে সঙ্গে ছেলেদের ক্ষেত্রে বুকের ছাতি ফুলিয়ে 81 সেন্টিমিটার কিন্তু হওয়া চাই, ঠিক আছে। বুকের ছাতি ফুলিয়ে 81 সেন্টিমিটার হওয়া চাই। মেয়েদের ক্ষেত্রে যদি চলে আসি, 152 সেন্টিমিটার হাইট হতে হবে, তোমরা যারা এসসি আছো, জেনারেল আছো, ওবিসি আছো তাদের জন্য। এছাড়া এসটি, রাজবংশীদের জন্য হচ্ছে 149.5 সেন্টিমিটার। মেয়েদের ক্ষেত্রে একটা ওয়েট চেয়েছে, যারা তোমরা জেনারেল ওবিসি আছো তাদের জন্য 48 কেজি, আর যারা এসটি আছো তাদের জন্য 46 কেজি। এটা আমাদের মেনশন করে দেওয়া আছে বা বলে দেওয়া আছে, ঠিক আছে। এতে কোনো রকম নাম্বার টাম্বারের ব্যাপার নেই, জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে, তোমাকে পাস করে দেখাতে হবে, তাহলে তুমি হাবিলদারের জন্য যোগ্য প্রমাণিত হয়ে যাবে। এর আগে মেন যে পরীক্ষাটা তার উপরে নির্ভর করবে যে তুমি চাকরিটা পাচ্ছ কিনা। দেখো আমি লিখে রেখেছি ফাইনাল সিলেকশন, সে তুমি হাবিলদার হতে চাও কি তুমি এমটিএস হতে চাও, ঠিক আছে। মেনলি নির্ভর করবে এই স্কোরটা, ঠিক আছে। এখানে কত হচ্ছে 75 150 এই জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ এই 150-র মধ্যে আমি কত ভালো স্কোর করতে পারছি তার উপরেই সব থেকে বেশি পরিমাণে নির্ভর করবে যে আমি চাকরিটা পাবো কিনা, ঠিক আছে। ফাইনাল কাট অফ কিসের উপর নির্ভর করবে, তুমি ধর এই পরীক্ষাটা দেওয়ার পরে না তোমার পোস্ট অনুযায়ী, মানে এমটিএসের জন্য আলাদা মেরিট লিস্ট তৈরি হবে, হাবিলদারের জন্য আলাদা মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে। রাজ্য ভিত্তিক আলাদা আলাদা হবে, ক্যাটাগরি ওয়াইজ হবে। জেনারেলদের জন্য এই কাট অফ এত গেছে,
এসিদের জন্য এত, ওবিসিদের জন্য এত, মানে রাজ্যভিত্তিক পোস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ তোমার কাট অফ কীভাবে তৈরি হবে এবং মেরিট লিস্ট বেরোবে, সেই লিস্টে এক কথায় খুব সহজে বলে সেই লিস্টে কোথাও যদি তোমার নাম চলে আসে তাহলে তুমি ধরে নাও চাকরি পেয়ে গেছো। একদম শেষে তোমাকে মেডিকেল টেস্টে পাস করতে হবে, আর মেডিকেল টেস্টে পাস করলে তোমার ট্রেনিং হবে এবং তোমার চাকরি কনফার্ম, এবার তারপরে চাকরি করবে, স্যালারি নেবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে। আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগলো। যদি যোগ্য প্রার্থী হয়ে থাকো অবশ্যই অ্যাপ্লাই করো। অনেকে হয়তো ভাববে এত কম ভ্যাকান্সি থাক অ্যাপ্লাই করবো না, দেখো আমি বলবো যে অ্যাপ্লাই করো, ঠিক আছে? অভিজ্ঞতাটা অনেক বড়। হয়তো তুমি ফেল করলে, পাস করতে পারলে না বা চাকরিটা পেলে না, তাতে কি হচ্ছে? ওই যে পরীক্ষা দিতে গেছো, ওই যে প্রেশার তুমি নিয়েছো, এই অভিজ্ঞতাগুলো না জীবনের সফলতা হওয়ার জন্য অনেক জরুরি, ঠিক আছে? সুতরাং যোগ্য প্রার্থী হয়ে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো, ফর্ম ফিল আপ করো এবং অবশ্যই পড়াশোনা শুরু করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ।